বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে। সংক্ষিপ্ত খবরটি দিতে চাই। আজকে আপনাদের বন্ধের দিন। সবাই রেস্ট নেবেন, ঘুমাবেন, কেউ ঘুরতে যাবেন। ইরান পৃথিবীর ইতিহাসে নতুন আরেকটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। সেটা হলো তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান। ইরান ২ থেকে ২.৫ কোটি মানুষের সমাগম দেখতে যাচ্ছে বা ইরানে ঘটতে যাচ্ছে, যেটা পুরো পৃথিবী দেখতে যাচ্ছে। এটা গ্রিনস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে পারে এমন কথা শোনা যাচ্ছে। এর আগে এই ইতিহাসটা ইরান নিজে তৈরি করেছিল। ১৯৮৯ ৬ জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তার জানাজা অনুষ্ঠানে ১ কোটি মানুষ উপস্থিত হয়েছিল এবং সেই সময় সেই জানাজা অনুষ্ঠান মানুষ যে উপচে পড়া মানুষের চাপ তৈরি হয়েছিল, সেখানে ৮ জন প্রাণ হারিয়েছিল। ১১,০০০ আহত হয়েছিল এবং মানুষের চাপ মোকাবেলা করতে না পেরে নিরাপত্তা বাহিনী আইআরজিসি সে অনুষ্ঠান একদিনের জন্য পিছিয়েও দিয়েছিল। মানুষ শুধু এক নজর দেখার জন্য রুহুল্লাহ খামেনিকে এমনভাবে চাপ তৈরি করে, শেষ পর্যন্ত ৮ জন মানুষ মারা যায়। প্রায় ৩৩ সেলসিয়াস গরম ছিল সে সময় এবং ১১,০০০ মানুষ গুরুতর আহত হয়। এবার সেই ইরানে ১ কোটি নয়, প্রায় ২ থেকে ২.৫ কোটি মানুষ উপস্থিত হতে যাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর অর্ধশত রাষ্ট্রের প্রতিনিধিরা ইরানে পৌঁছে গেছে। প্রায় ৯০টি দেশ থেকে মানুষ, ডেলিগেটরা উপস্থিত হবে। বলা হচ্ছে এই অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, বর্তমান সুপ্রিম লিডার মুস্তফা খামেনি প্রকাশ্যে উপস্থিত হবেন না। তার প্রধান কারণ হলো ইসরায়েল। ইসরায়েল কোনো অ্যাসাসিনেশন চালাতে পারে, মোসাদ বা সিআইএ কোনো একটা গুপ্ত হত্যা চালাতে পারে এই মানুষের ভিড়ের মধ্যে। কারণ ২ কোটি ২.৫ কোটি মানুষকে সামাল দেওয়ার মতো পৃথিবীর কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। এটা বলে লাভ নেই। তো এই অবস্থার মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি বা হামাসের খুব গুরুত্বপূর্ণ লিডার কিংবা হিজবুল্লাহর কোনো গুরুত্বপূর্ণ লিডার নায়েম কাসেম হতে পারে, আবার খালেদ মিশেল হতে পারে, হাইয়া হতে পারে হামাসের, আবার এটা কি বলে হুতিদের সর্বোচ্চ নেতা, তিনি প্রকাশ্যে আসবেন না। তারা হয়তো ইরানে উপস্থিত হবেন গোপনে, কিন্তু প্রকাশ্যে তাদের হয়তো দেখা যাবে না। ইরানের গণমাধ্যমগুলো বলছে ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তার চাদর তারা তৈরি করছে, কিন্তু এত মানুষের ভিড় কন্ট্রোল করা সম্ভব হবে কিনা, যেহেতু আমি ১৯৮৯ সালের কথা বললাম আপনাদেরকে, প্রায় ১১,০০০ মানুষ আহত হয়েছিল, ৮ জন মারা গেছে। ১ কোটি মানুষের চাপ সহ্য করতে না পারে, এবার তার কয়েক গুণ বেশি হবে। তো ইরানের বর্তমান অবস্থা সেদিকে যাচ্ছে এবং পুরো পৃথিবী তাকিয়ে আছে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজা, অর্থাৎ তার জানাজার অনুষ্ঠান দেখার জন্য। এটি টেলিভিশনগুলোতে সম্প্রচার হবে সরাসরি, অনেকগুলো টেলিভিশন, সেটা আমরা আপনাদের পরবর্তী জানাবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, যেই শিরোনাম দেখে আপনারা আজকে সংবাদে ঢুকেছেন, যখন ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছিল শান্তি প্রতিষ্ঠায়, তখনও ইসরায়েল তার মিশন বন্ধ রাখেনি। নেতানিয়াহুর নির্দেশে মোসাদ এবং নেতানিয়াহুর নির্দেশে ইরানের যে যুদ্ধ ক্যাবিনেট বা যেই আইডিএফ বাহিনীর আকাশ ব্যবস্থা, তারা পাকিস্তানের সেনাপ্রধান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার বাগের গালিবাফকে হত্যার পরিকল্পনা করে। কিভাবে পরিকল্পনা হয়, কিভাবে সেটা ব্যর্থ হয়, পুরো স্টোরিটা আমি আপনাদের শোনাই। আজকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, আমি বলছি না এগুলো বানোয়াট কথা নয়,
মার্কিন যে গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তারা আজকে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে, আমি যেটা এখন বলছি আপনাদের। পাশাপাশি ইরানের কিছু গণমাধ্যম গত সপ্তাহখানিক আগে এই খবরটি প্রকাশ করেছিল, সেই খবরটি আমরা আপনাদের দিয়েছিলাম। আজকে নিউ ইয়র্ক টাইমস আরো আপডেট কিছু তথ্য দিয়েছিল, সেটা আপনাদের এখন বলবো। যখন আব্বাস আরাকচি এবং বাগের গালিবাফ পাশাপাশি মার্কিন উপপ্রেসিডেন্ট তারা একসাথে মিটিং করছিল, জেডি ভেন্স, আব্বাস আরাকচি এবং বাগের গালিবাফ পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এই বৈঠকটি ইসলামাবাদে যখন চলছিল তখন নেতানিয়াহু ইরানের ডেলিগেটদের উপর, ইরানের এই মুহূর্তে সবচেয়ে রাজনৈতিক পাওয়ারফুল দুই নেতাকে হত্যার পরিকল্পনা তৈরি করে। যখন জেডি ভেন্স আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তার হেলিকপ্টার বিমানে, তখন নেতানিয়াহু ফোন করেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভেন্সকে এবং জানতে চান জেডি ভেন্সের কাছে আলোচনা কি হয়েছে এবং কি দুই দেশের মধ্যে কি চুক্তিগুলো হয়েছে। যখন জেডি ভেন্স নেতানিয়াহুকে বিমানে বসেই টেলিফোনে তার বিবরণ শোনান, তখন নেতানিয়াহু বুঝতে পারেন যে তার এই যুদ্ধে পাওয়ার আর কিছু নেই, এখানে ইরান বিজয়ী হয়ে গেছে, হেরে গেছে আমেরিকা, হেরে গেছে ইসরায়েল। তখন তিনি ইরানের যারা আলোচক বা এই শান্তি চুক্তির রাজনৈতিক প্রধান ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার, পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ, এই দুজনের বিমানটিকে উড়িয়ে দেওয়ার নির্দেশ দেন নেতানিয়াহু। যখন ইসরায়েল তার যুদ্ধ বিমানের মাধ্যমে, অর্থাৎ ইসলামাবাদ ছেড়ে যখন এই দুই নেতা ইরানে আসার জন্য বিমানে ওঠেন, তাদের যেই রাষ্ট্রীয় বিমান, সেই বিমানে যখন তারা চড়ে বসেন, তখন পাকিস্তান সীমান্ত থেকে ইরানে ঢুকতে যাবে এই টাইমের মধ্যেই নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধ বিমান হিট করতে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের বিমান মিসাইল দিয়ে সেই বিমানটিকে উড়িয়ে দেবে, ইরানের মিসাইলটিকে। এমন সময় এই তথ্য পৌঁছে যায় সিআইএর হাত ধরে ট্রাম্পের কাছে এবং এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে আমেরিকা অ্যালার্ট করে। পাশাপাশি ট্রাম্প নেতানিয়াহুকে টেলিফোন করে বলে, খবরদার, তুমি যদি এমন কোনো কর্মকাণ্ড ঘটাও, এই যুদ্ধে শুধু ইরান নয় পাকিস্তান জড়িয়ে যাবে। আর পাকিস্তান নিউক্লিয়ার সমৃদ্ধ রাষ্ট্র, তোমার কাছে যদি 90টা থাকে, পাকিস্তানের কাছে 170টা বা 180টা আছে ধরো, বা 190টা আছে, তোমার ডবলের বেশি। তো ট্রাম্পের ধমক বা ট্রাম্প কড়া বার্তায় বলে, খবরদার তুমি ইরানের এই ডেলিগেটদের উপর কোনো অ্যাটাক করতে পারো না বা পারবা না। ট্রাম্পের ধমকের পর শেষ পর্যন্ত আক্রমণ থেকে ফিরে আসে নেতানিয়াহু অল্পের জন্য। ইরানের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা বেঁচে যান। ইসরায়েলের টার্গেটটা ছিল এই দুই নেতাকে যদি মেরে ফেলেন তাহলে যুদ্ধটা আরো বৃহৎ আকারে শুরু হবে। ইসরায়েল বৃহৎ পরিসরে যুদ্ধটা চায়, কিন্তু আমেরিকা ইরান যুদ্ধটা চায় না। তারা চায় শান্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে যেন একটা স্থিতিশীলতা আসে। যখন ইসরায়েল এখানে ব্যর্থ হয়, ইসরায়েল দ্বিতীয় ধাপে সুইজারল্যান্ডে আবারও এই হামলার পরিকল্পনা তৈরি করে। বলা হচ্ছে ইসরায়েল এই সময়টিতে গুপ্ত ঘাতকের মাধ্যমে আক্রমণের পরিকল্পনা তৈরি করে। মোসাদ, জেনেভা বা সুইজারল্যান্ডে 3 জন ব্যক্তিকে টার্গেট করবে। টার্গেট 1 আব্বাস আরাকচি, টার্গেট 2 বাগের গালিবাফ, টার্গেট 3 পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মনির। কারণ এই আসিম মনির মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আলোচনাটাকে বা শান্তি চুক্তিটাকে শেষ পর্যন্ত সাকসেস করেছেন। অর্থাৎ এটাকে ইসলামাবাদ চুক্তি বলা হয়, কারণ পুরো আলোচনাটার মধ্যস্থতাই ইসলামাবাদ করে। নেপথ্যে তুরস্ক, কাতার, মিশর তারা ছিল, যদিও পাকিস্তানের পরবর্তীটা কাতারও একদম মূল ফ্রেমে আলোচনাটা করে। তো ইসরায়েল মনে করছে এই বিজয়টা নেপথ্যের মূল মাস্টারমাইন্ড আসিম মনির।
এবং ইরানকে তিনি এই বিজয়টা এনে দিয়েছেন। তাই আসিম মনিরকে হত্যার জন্য পাশাপাশি ইরানের 2 জন রাজনৈতিক লিডারকে হত্যার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিল থেকে স্থায়ীভাবে ছিটকে ফেলে দিতে চেয়েছিল ইসরায়েল। তাই তাদেরকে হামলার আবার নেক্সট পরিকল্পনা তৈরি করা হয়। এই খবরটি পাকিস্তানের ইন্টেলিজেন্স গোয়েন্দা গোয়েন্দা মাধ্যম যেটাকে বলে আইএসআই, তাদের কাছে খবর পৌঁছে যায়। আইএসআই প্রধান এই বিষয় টেলিফোনে জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে। আসিম মনির সুইজারল্যান্ডে পাক এম্বাসিকে দ্রুত তলব করেন এবং বলে যে তোমরা জেনেভায় থাকা আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে অ্যাক্টিভ করো, পাশাপাশি সুইজারল্যান্ডের সরকারকে জানাও যে আমাদের উপর গুপ্ত হামলার পরিকল্পনা করছে ওই দেশটি। যখন সুইজারল্যান্ড সরকার বিষয়টি জানে, তারা তৎপর হয়ে ওঠে। কত বড় দুঃসাহস! একটা আন্তর্জাতিক বৈঠক চলছে, পুরো পৃথিবীর নজর সুইজারল্যান্ডে, যেখানে আমেরিকার প্রতিনিধি এবং ইরানের প্রতিনিধি একটা টেবিলে বসবে। সেখানে যদি কোনোভাবে মোসাদ এসে কোনো রাষ্ট্রীয় অতিথিকে মেরে দেয়, সুইজারল্যান্ড সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, কারণ তার সমস্ত নির্ভরযোগ্যতা, বিশ্বস্ততা, তার দেশে যে নিরাপত্তা, সব শেষ। এই দেশটির আর ইজ্জত থাকবে না। তো সেই সময় মোসাদকে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই একটি বিশেষ কোডে সাইফার বা বিশেষ যে কোডিং পদ্ধতিতে মেসেজ পাঠায়। সেখানে বলা হয়, যদি পাকিস্তানের সেনাপ্রধান বা ইরানের রাষ্ট্রীয় অতিথিরা এই আলোচনায় আক্রান্ত হয়, পাকিস্তান ইসরায়েলের সাথে ফুল ফ্রেমে যুদ্ধে জড়াবে এবং পাকিস্তান ইসরায়েলে নিউক্লিয়ার অ্যাটাক চালাবে যদি আসিম মনিরের গায়ে একটা আঁচড় লাগে, কারণ সে তো সেনাপ্রধান, তার পকেটে হলো কি বলবো নিউক্লিয়ারের চাবি। 1, তিনি ফিল্ড মার্শাল, 2, তিনি সেনা প্রধান, 3, তিনি বর্তমান অদৃশ্য সরকারের প্রধান। তো আইএসআই পক্ষ থেকে মোসাদকে মেসেজ দেওয়া হয়, যদি আসিম মনির আক্রান্ত হয় তাহলে পাকিস্তান ওই দেশটিতে অ্যাটম বোমা বা নিউক্লিয়ার অ্যাটাক চালাবে। কোনো যুদ্ধ ইরানের মধ্যে যুদ্ধ করবে না, তারা আছে ঝুড়িতে নিউক্লিয়ার মেরে দিয়ে বসবে। এই বার্তাটি সিএর কাছে পৌঁছায়। আবারও ট্রাম্প বা সিআইএ মোসাদকে সতর্ক করে বলে যে ট্রাম্প তোমাদেরকে প্রথম পরিকল্পনা থেকে থামিয়েছে, তোমরা আবার সুইজারল্যান্ডের দ্বিতীয় একই পরিকল্পনা তৈরি করেছ। এবং ইরান পাশাপাশি ইরানের এম্বাসি এবং পাকিস্তানের এম্বাসি একটা বড় যুদ্ধের ঘোষণা দিয়ে বসে। ওই সময়টা যদি কোনো রকম আক্রান্ত হয় তাহলে স্থায়ী মধ্যপ্রাচ্যে নয়, কয়েকটি মুসলিম দেশে সম্মিলিত আক্রমণ হবে, ইসরায়েলে ঘোষণা চলে আসে। পাশাপাশি সিআইএ এবং মোসাদের মধ্যে যে আলাপচারিতা হয়, সেখানে জানা যায় যে আমেরিকা প্রশাসন নেতানিয়াহুকে আবারও থামায় এই যাত্রায়। নেতানিয়াহু আসলে চাচ্ছিলটা কি? তিনি জানেন যে এই আলোচনার মাধ্যমে ইরান পুরোপুরি বিজয়ী হয়েছে এবং তিনি চাচ্ছেন মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধ বাঁধুক, কারণ তাদের তালমুদ, তাদের যে ধর্মগ্রন্থ, এই তালমুদ বলছে মধ্যপ্রাচ্যে একটা বড় শক্তিশালী যুদ্ধের মধ্য দিয়ে তাদের মাসিহা দাজ্জাল আসবেন এবং তিনি এসে পুরো পৃথিবী বিজয় লাভ করবেন। তো এখন যদি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধটা থেমে যায় তাহলে মাসিহা আসার পথ বন্ধ হয়ে যাবে। তো নেতানিয়াহু তিনি আরেকটা বড় যুদ্ধ চান, আর এই যুদ্ধের সবচেয়ে বড় ধাপটা হবে ইরানের কোন ডেলিগেটের উপর এই অবস্থায় আক্রমণ করা, যে আক্রমণে অনেকগুলো দেশ জড়িয়ে যাবে, একটা পুরো গন্ডগোল হসপস লেগে যাবে। এই জন্য ইরান আমেরিকা আলোচনার মধ্যে ইসরায়েল একাধিকবার লেবাননে হিট করেছে, গাজা হিট করেছে, কারণ তারা যুদ্ধটা কন্টিনিউ করতে চায়। পাশাপাশি আসছে অক্টোবরে ইসরায়েলের নির্বাচন। এই নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ের সম্ভাবনা 99.99999999, তার মানে পুরোটাই সম্ভাবনা। এখান থেকে ব্যাক করতে পারে অলৌকিক কিছু। এই অলৌকিক কিছুর জন্য তিনি একটা বড় আকারের যুদ্ধ চান। এটা হলো ডিটেল হিস্ট্রি আমি আপনাদের বললাম। এখন নেতানিয়াহু যুদ্ধে হেরে গেলে জেলে যাবেন, নির্বাচন হেরে গেলে জেলে যাবেন। তার লাস্ট ঠিকানা জেল, যেটা ট্রাম্প বলেছে তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, আমি তোমার পাশে না থাকলে তোমার ঠিকানা হবে জেলে। ট্রাম্প বলেছিল না এই কথাটাই।
এখন পর্যন্ত নেতানিয়াহু এই ট্রাইটা চালাচ্ছেন কোনো না কোনোভাবে, একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা কোনো কিছু করে। যেমন কালকে নেতানিয়াহু ইসরায়েলের একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলছেন মধ্যপ্রাচ্য শান্ত হবে না, মধ্যপ্রাচ্যে আরো বড় আগ্নেয়গিরি আসছে শীঘ্রই। মানে তিনি ইঙ্গিত করছেন মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের দামামা বাজছে, মানে এটা বড় যুদ্ধে যাবে ইসরায়েল, ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি নিজে। এবং তিনি বলেছেন যে আমরা ইরানকে শেষ করে দিয়েছি এবং ইরানকে আমরা সোজা হয়ে দাঁড়াতে দেব না। নিজের কথা বলছেন না যে নিজের কি অবস্থা হয়েছে, অর্থাৎ অনেকগুলো আগডুম বাগডুম হিস্ট্রি তিনি বলছেন রাতের সংবাদে, সেটা হয়তো জানাবার চেষ্টা করবো। তো এই পরিস্থিতির মধ্যে কি বলবো, পৃথিবী একটা বড় বিপদ থেকে বেঁচে গেছে নেতানিয়াহুর এই অ্যাডভেঞ্চার থেকে। পাকিস্তান, ইরান বা আমেরিকা তারা একটা উপযুক্ত সময় উপযুক্ত বার্তার মাধ্যমে ইসরায়েলকে থামাতে পেরেছে, নতুবা আজকে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পেতাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটা দেশের সর্বোচ্চ নেতার জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানে যদি সারা দেশের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখতে হয়, তাহলে বুঝতে হবে সেই দেশের চারপাশের শত্রু কতটা ভয়ঙ্কর এবং বিশ্বাসঘাতক হতে পারে। আপনারা কি জানেন যে যে আমেরিকা এতদিন ধরে ইরানের সাথে কাতারে বসে শান্তির পায়রা ওড়ানোর নাটক করছে, সেই আমেরিকা এবং তাদের মিত্র ইসরায়েল এখন আড়ালে বসে কি ধরনের মাস্টার প্ল্যান তৈরি করে রেখেছে? আজ আমি আপনাদের সামনে এমন একটা খবর উন্মোচন করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইরান তাদের শহীদ সুপ্রিম লিডারের জানাজার আগে পুরো আকাশ, জল এবং স্থলভাগকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনিকে নিয়ে ইসরায়েল এবং পশ্চিমা মিডিয়া যে মনস্তাত্ত্বিক খেলা খেলছে তার পেছনের আসল উদ্দেশ্য কী। সুতরাং এই পুরো স্টোরিটি জানার জন্য আপনাদের সকলকে আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দর্শক দেখুন, আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়মিত ফলো করেন তারা জানেন যে আগামীকাল 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল জানাজা এবং দাফন অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে প্রায় 15 থেকে 20 মিলিয়ন বা 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে, যা ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। কিন্তু এই শোকের আবহের মধ্যেও ইরান এক মুহূর্তের জন্যও তাদের সামরিক নজরদারি কমায়নি, বরং তারা পশ্চিমা বিশ্বকে একটা চরম মেসেজ দিয়েছে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, গত 1 জুলাই এবং গতকাল 2 জুলাই 2026-এ ইরনা এবং মিডল ইস্ট আইতে খবর প্রকাশিত হয়েছে যে ইরানের সামরিক বাহিনীকে এই মুহূর্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামেনিয়া তিনি জানিয়েছেন যে তাদের স্থল, নৌ এবং বিমান বাহিনী দেশের সীমান্ত জুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং হেলিকপ্টার ইউনিটগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি গতকাল 2 জুলাই দুপুর 2:15 রয়টার্সের একটা রিপোর্ট বলছে খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন ইরানের শত্রুরা, বিশেষ করে আমেরিকা এবং জায়নবাদী সরকার, যেন কোনো ভুল হিসাব বা মিসক্যালকুলেশন না করে বসে। এই শোকের আবহে যদি আমাদের দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন হয়, তবে আমাদের সশস্ত্র বাহিনী এবার আরও কঠোর প্রতিশোধ নেবে। আপনারা কি বুঝতে পারছেন দর্শক, কেন ইরান এই সময়ে এত বড় কথা বলছে? কারণ ইরান খুব ভালো করেই জানে যে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল কখনোই তাদের প্রতিশ্রুতি রাখে না। যখন একটা দেশে অন্য দেশের ভিআইপিরা আসেন, এত বড় একটা জমায়েত হয়, তখন শত্রুরা সুযোগ খোঁজে কোনো না কোনোভাবে একটা নাশকতা করার। কিন্তু ইরান আমেরিকা এবং ইসরায়েলকে আগেভাগেই বুঝিয়ে দিয়েছে যে তোমরা যদি ভাবো যে আমরা আমাদের নেতার শোকে মর্মাহত হয়ে আমাদের ডিফেন্স দুর্বল করে রেখেছি, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো। কিন্তু দর্শক,
শুধু স্থল বা আকাশ সীমাতেই নয়, ইরান তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হরমুজ প্রণালী নিয়েও পশ্চিমাদের একটা সপাটে মেরেছে। গতকাল 2রা জুলাই বিকেল 3:18 দ্য টাইমস অফ ইসরায়েলে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ইরান কতটা কনফিডেন্ট। রিপোর্টে বলা হয়েছে ইরানের জয়েন্ট মিলিটারি কমান্ড ওয়ার্নিং দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত তেলের ট্যাঙ্কারকে অবশ্যই ইরানের অনুমোদিত রুট ব্যবহার করতে হবে, না হলে তাদের ফোর্সফুল রেসপন্সের মুখে পড়তে হবে। কিন্তু কেন ইরান হঠাৎ এই কথা বলল? কারণ সেন্টকম বা আমেরিকার সামরিক বাহিনী বাহরাইনে বসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিটিং করে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তারা নাকি হরমুজ প্রণালীতে অবাধ বাণিজ্য নিশ্চিত করবে। অর্থাৎ আমেরিকা আবার দাদাগিরি দেখানোর চেষ্টা করেছিল, আর ইরান ঠিক এই জায়গাতেই আমেরিকাকে সপাটে মেরেছে। ইরান পরিষ্কার বলে দিয়েছে হরমুজ প্রণালীতে আমেরিকার যুদ্ধবিমানের উপস্থিতি এই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করছে। আমেরিকা যদি এখানে কোনো নাক গলানোর চেষ্টা করে তবে সেটাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের উপর হুমকি হিসাবে দেখা হবে এবং দ্রুত ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। দর্শক, যে আমেরিকা গত 60 দিনের জন্য বিনা ফিতে জাহাজ চলাচলের চুক্তি করেছিল, সেই আমেরিকাকে ইরান বলছে চুক্তি করেছো ঠিক আছে, কিন্তু রাস্তা আমাদেরটাই ব্যবহার করতে হবে এবং ভবিষ্যতে আমরাই এখানে ট্যাক্স বসাবো। ওমান এবং জাতিসংঘের সাহায্যে আমেরিকা একটা বিকল্প রুট বের করার চেষ্টা করেছিল, কিন্তু ইরান সেখানেও আক্রমণ করে সেটা বন্ধ করে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো মাল্টিপোলার বিশ্বে এখন আর আমেরিকার ছড়ি ঘোরানোর দিন নেই। ইরান পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের আসল বস এখন কে। এবার আসুন দেখি, পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েল যখন ফিজিক্যাল যুদ্ধে বা সামরিক কৌশলে ইরানের সাথে পারছে না, তখন তারা কিভাবে সাইকোলজিক্যাল গেম খেলছে। গতকাল 2রা জুলাই 2026 দুপুর 12:05 দ্য উইকে একটা চাঞ্চল্যকর আর্টিকেল ছাপা হয়েছে। আর্টিকেলের শিরোনাম হলো উইল ইরানস সুপ্রিম লিডার মোস্তাফা খামিনি ইমার্জ, স্পেকুলেশন মাউন্টস অ্যাহেড অব হিজ ফাদার্স গ্র্যান্ড ফিউনারেল। দর্শক, এই আর্টিকেলের পরতে পরতে ইসরায়েলের ইন্টেলিজেন্স বা বলুন গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার একটা সাইকোলজিক্যাল উস্কানি লুকিয়ে আছে। আর্টিকেলে বলা হচ্ছে যে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামিনি কি তার বাবার জানাজায় প্রকাশ্যে আসবেন? কারণ ইসরায়েলের হামলায় তিনি নাকি আহত হয়েছিলেন এবং তারপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি তার শ্বশুর এবং প্রাক্তন স্পিকার গোলাম আলী হাদাদ নাকি টিভিতে বলেছেন যে তিনি মোস্তাফার খোঁজ জানেন না। শুধুমাত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান দাবি করেছেন যে তিনি মোস্তাফার সাথে 2.5 ঘন্টা মিটিং করেছেন। দর্শক, ভিডিও শুরুতে আমি কি বলেছিলাম? ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে এই সাইকোলজিক্যাল গেমের পেছনের আসল উদ্দেশ্যটা আমি আপনাদের জানাবো, যতটুকু আমি বুঝেছি। এবার শুনুন সেই সত্যটা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলেন যে মোস্তাফা খামিনি নাকি মার্ক ফর ডেথ বা মৃত্যুর জন্য চিহ্নিত, অর্থাৎ ইসরায়েল তাকে হত্যা করার হুমকি দিয়ে রেখেছে। এর আগেও এই খবর আমি বিস্তারিত জানিয়েছি। আর এখন পশ্চিমা মিডিয়া, ইসরায়েল এবং আমেরিকা মোস্তাফা খামিনিকে আক্ষরিক অর্থেই উস্কানি বা প্রভোগ করছে। তারা মিডিয়াতে এমনভাবে খবর ছড়াচ্ছে যেন মোস্তাফা খামিনি লুকিয়ে আছেন বা ভয় পাচ্ছেন। তাদের উদ্দেশ্য হলো মোস্তাফা যেন এই ইগো বা অহংকারে আঘাত পেয়ে দুনিয়াকে দেখানোর জন্য তার বাবার জানাজায় একটা বিশাল এবং অরক্ষিত মঞ্চে এসে দাঁড়ান, আর ঠিক সেই সুযোগে ইসরায়েল তার উপর কোনো হামলা বা স্নাইপার অ্যাটাক করাতে পারে। কিন্তু ইরান কি এত বোকা? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি ইতিমধ্যেই আমেরিকাকে বলে দিয়েছেন যে তোমাদের ওই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে সামলাও,
না হলে যদি আমাদের লিডারশিপের উপর আবার কোনো আঘাত আসে, তবে তার জবাব হবে আগের চেয়ে অনেক ভয়াবহ। ইরান খুব ভালো করেই জানে যে মোস্তাফা খামেনি হলেন তাদের নতুন প্রতিরোধের প্রতীক। পশ্চিমা বিশ্ব চাইছে মোস্তাফাকে প্রকাশ্যে এনে তাকে টার্গেট করতে, কিন্তু ইরান তাকে একটা কৌশলগত অস্পষ্টতার মধ্যে রেখে পশ্চিমাদের স্নায়ুর পরীক্ষা নিচ্ছে। দর্শক, এটাই হলো আসল জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। পশ্চিমাদের পাতা ফাঁদে নন ওয়েস্টার্ন দেশগুলো এখন আর পা দেয় না। ইসরায়েল যখন মিডিয়াতে ফাঁকা আওয়াজ দিচ্ছে, ইরান তখন তাদের আকাশ, জল এবং স্থলভাগকে এমনভাবে সুরক্ষিত করেছে যে একটা মাছি গলবারও উপায় নেই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি সত্যি এত বড় একটা জমায়েতে মোস্তাফা খামেনিকে টার্গেট করার মতো কোনো হঠকারী বা আত্মঘাতী সিদ্ধান্ত নেবে? আর ইরান যেভাবে হরমুজ প্রণালীতে আমেরিকাকে তাদের রুট মানতে বাধ্য করছে, এর ফলে কি আমেরিকার পেট্রোডলারের আধিপত্য চিরতরে শেষ হতে যাচ্ছে না? লজিক্যালি একটু চিন্তা করুন দর্শক, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণের সাথে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।